আমার খবর। মহালয়াতেই দেবীর বিসর্জন। তারাপীঠ লাগোয়া খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোর এটাই রীতি। প্রায় ৩৬৭ বছর ধরে এমনই অন্য ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের। দুর্গোৎসবের উল্টো ছবি একেবারেই। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা মানেই পুজোর শুরু। সেখানে মহালয়ার দিনেই দেবীর বিসর্জন হয় খরুন গ্রামে। মেয়ের মতো সারা বছর দেবী দুর্গা থাকেন বাড়িতে, তবে মহালয়াতে হয় বিসর্জন। একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে। কর্মকার বাড়ির প্রবীণ সদস্য সত্যপ্রসন্ন কর্মকার জানালেন, বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে। অমাবস্যায় মহালয়ার দিনে বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতে হয়। প্রায় ৩৫০ বছর আগে মাটির মন্দিরে দেবী বন্দনা শুরু হয়েছিল। সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা হয়েছে, তবে পুজোর নিয়মাবলী, বিসর্জন সব একই। খরুন গ্রামের লোকমুখে কথিত আছে, একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি। এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ির লাল পাড় দেখতে পেয়েছিলেন। তখন মনে করা হয়েছিল স্বয়ং দেবী ওই কুমারীকে ভক্ষণ করেছেন। তখন থেকেই মাটির মূর্তি গড়া বন্ধ। শুরু হয় পটের প্রতিমায় পুজো। আজও প্রতিমায় কোনো মাটি থাকে না। এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব রয়েছে। মা দুর্গার সঙ্গে শুধু তার দুই মেয়ে, লক্ষ্মী ও সরস্বতী, নেই কার্তিক ও গণেশ। চিরদিন অনেক দিন থেকে হয়ে আছে, যেদিন থেকে দুর্গাপূজা হয়েছে। তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিসর্জন হয়, ঘট বিসর্জন হয়। আর যেটা পট, সেই পটটা আমাদের মহালয়ার দিন বিকালের দিকে ওটা নিরঞ্জন করা হয়। প্রায় ৩১০ বছরের অধিক হবে। আর এই পোষা আমাদের মাটি তখন শিল্পী পাওয়া যেত না, অনেক দিনের ব্যাপার। সেই জন্য পটের শিল্পী দিয়ে তৈরি করে আমাদের পুজো স্থাপন করেছেন মহাপুরুষরা। প্রতিপদে কল্পারম্ভ এই নীতিকে অবলম্বন করেই আমাদের এই খরুন রায়বাড়িতে সুদীর্ঘ কম বেশি ৩২৫ বছর ধরে এই পুজো চলে আসছে। প্রতিপদের মহালয়ার বিকেলে আমাদের এই যে প্রতিমা দেখছেন, সেই প্রতিমা বিসর্জন করা হয় যথারীতি ঢাকঢোল সমারোহে, এবং তারপর প্রতিপদের দিন যথারীতি পুজো, হোমযজ্ঞ এবং বলিদানের মধ্য দিয়ে আমাদের পুজো শুরু হয়। চতুর্থীর দিন আমাদের একটা বাড়ি আনা হয়, তাতে হলুদ, আয়না, চিরুনি ইত্যাদি থাকে। অর্থাৎ মায়ের গায়ে হলুদের, মেয়েদের গায়ে হলুদের যেমন রীতি হয়তো সেটাকেই অনুসরণ করা হয়। তো তারপর ষষ্ঠীর দিন থেকে সন্ধেবেলা থেকে আবার এই প্রতিমা আমাদের মণ্ডপে আসে, এবং সপ্তমী থেকে দশমী যেমন যথারীতি পুজো হয় ঠিক সেভাবেই পুজো হয়। সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনই আমাদের এখানে ভোগের ব্যবস্থা আছে। সপ্তমী, নবমীতে এরকম 5-7 রকমের ভাজা, এবং নবমীতে বিশেষ করে মেটে ভাজা এবং মাছ পোড়া ইত্যাদি সহযোগে মাকে ভোগ নিবেদন করা হয়। অষ্টমীর দিন ফলার থাকে, এবং আমাদের রায়বাড়ির যে কম বেশি 200-250 জন সদস্য আছি, তারা সবাই মিলে একসঙ্গে মায়ের প্রসাদ গ্রহণ করি। সপ্তমীতে আমাদের যেমন একটি বলিদান হয়, অষ্টমীতে একটি বলিদান হয়, এবং নবমীর দিনে মোট 11টি বলিদান আমাদের এখানে হয়ে থাকে। আমাদের এখানে আরেকটা বিশেষ স্মৃতি আছে, সেটা হচ্ছে সপ্তমীর দিন সকালে মাকে আনার পরে সিঁদুর খেলা হয়। অর্থাৎ মেয়ে বাড়িতে এলে যেমন আনন্দের সঙ্গে মায়েরা সিঁদুর খেলে বা মেয়েরা সিঁদুর খেলে, ঠিক সেই রীতি আমাদের এখানে প্রচলিত আছে। এবং আমাদের এখানে আগে ডিল নাগড়া বা নাগাড়া যে বাদ্যযন্ত্র সেটা বাজতো, বর্তমানে সেটা নষ্ট হয়ে যাওয়ায় শুধু ঢোলই বাজে, এবং সেটা ওই মহালয়ার দিন থেকে শুরু করে কালী পুজো পর্যন্ত প্রতিদিনই সকাল এবং সন্ধেবেলায় আমাদের এই মণ্ডপে ঢোল বাজে, এবং আমরা সকলে একসঙ্গে আনন্দে এই উৎসবে মেতে থাকি। আর একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাবেন আমাদের মূর্তিতে কার্তিক এবং গণেশ নাই। সম্ভবত এই যে পট, আমাদের পটচিত্র, তাতে স্থানের অভাবের জন্য, অর্থাৎ জায়গার অভাবের জন্য কার্তিক ও গণেশের মূর্তিকে দেওয়া যায়নি। এবং আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা, তৎকালীন সেই সময়ে এই এলাকায় মৃৎশিল্পীর অভাবের জন্যই এই সোলার মূর্তি প্রবর্তন করা হয়, এবং যেটি বর্তমানে ধীরে ধীরে প্রায় মূর্তির আকারে ধারণ করেছে। আগে হাতে আঁকা এরকমই ছিল। ষষ্ঠীর দিন যখন মায়ের এই মূর্তি আনা হয়, তখন প্রথমে সেই মূর্তি, এই যে মূর্তি দেখছেন, এটা আমাদের নিচে থাকে, এবং যে নবপত্রিকা বা কলাবউ থাকে তাকে আমরা ওখানে ওই যে উপরে বেদি আছে সেখানে রাখা হয়, এবং ধানের কলস থাকে। ওই 4 দিন ওভাবেই পুজো করা হয়।
এবং নবপত্রিকা বিসর্জনের পর তারপর আমরা আমাদের এই মায়ের যে প্রতিমা দেখছেন সেটাকে আমরা এখানে তুলে রাখি এবং সারা বছর ধরে এই মূর্তি পুজো হয়। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।